তিন দেশ, ১৬ শহর, ১২টি গ্রুপ, ৪৮টি টিম, ১২৪৮ জন প্লেয়ার এবং ১৭০ জন রেফারি নিয়ে পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এবং এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর সাথেই পর্দা উঠতে যাচ্ছে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার স্পেশাল শো বিশ্বকাপের উন্মাদনা। ১৯৭০ সালে প্রথমবারের মতন মেক্সিকোতে বসেছিল ফিফা ওয়ার্ল্ড কাপের আসর, এবং এরপরে ১৯৮৬ সালেও মেক্সিকোতে আবার আসর বসে। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে ১৯৮৬ সালে ওয়ার্ল্ড কাপ মেক্সিকোতে হওয়ার কথাই ছিল না, কলম্বিয়া ছিল হোস্ট। কিন্তু ১৯৮২ সালে এসে কলম্বিয়া বলে তারা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে ব্যর্থ। তো সেই সময় কানাডা এবং ইউএসএ তারা বিট করে যে তারা হোস্ট করতে চায়, আবার এদিকে মেক্সিকো বলে তারাও হোস্ট করতে চায়। শেষ পর্যন্ত ফিফা পর্যালোচনা করে দেখে যে মেক্সিকো যেহেতু ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানেজমেন্টের দিক থেকে বেটার, তাই মেক্সিকোতেই বসেছিল ১৯৮৬ সালের ওয়ার্ল্ড কাপ। এবং সেই ১৯৭০ এবং ১৯৮৬ সালের ওয়ার্ল্ড কাপে পেলে এবং ম্যারাডোনার যে ওয়ার্ল্ড কাপ জেতার যে ইমেজগুলো, এগুলোই আসলে ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় আইকনিক ইমেজ হয়ে আছে আপাতত। এবং সেই আইকনিক মোমেন্টসগুলোর উপহার দিয়েছিল এস্টাডিও অ্যাজটেকা। ফুটবলে একটা প্রবাদ আছে, ইফ ওয়েম্বলি ইজ ফুটবলস হোম অ্যান্ড মারাকানা ইজ ফুটবল সোল, দেন অ্যাজটেকা ইজ ফুটবলস মাইথোলজি। কারণ অ্যাজটেকাতে যেই সব ফুটবল খেলাগুলো হয়েছে সেগুলো ফুটবলের ইতিহাসে দর্শকদের মনে সব জায়গায় স্থান করে নিয়েছে। এস্টাডিও অ্যাজটেকা ওপেন হয়েছিল ১৯৬৬ সালে। এখন পর্যন্ত সর্বোচ্চ ২টি ওয়ার্ল্ড কাপের ফাইনাল এবং ২টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধনী ম্যাচ এই স্টেডিয়ামে হয়েছে। এবং এইবারের বিশ্বকাপ নিয়ে 3টি ওপেনিং ম্যাচ হতে যাচ্ছে এই এস্টাডিও অ্যাজটেকাতে। আমরা যদি আইকনিক মোমেন্টগুলি চিন্তা করি ফুটবলের, তাহলে পেলের ওয়ার্ল্ড কাপ জেতা, ম্যারাডোনার যে ওয়ার্ল্ড কাপ জেতা, এবং ফিফার যে সবচেয়ে বড় দ্য গেম অফ দ্য সেঞ্চুরি যেটা বলা হয় ১৯৭০ সালে সেমিফাইনাল ওয়েস্ট জার্মানি এবং ইটালির মধ্যে, সেখানে কিন্তু ফ্রান্স বেকেনবায়ারও খেলেছিলেন। সেই খেলাটাও হয়েছিল এই এস্টাডিও অ্যাজটেকায়। আমরা সবসময় জানি এস্টাডিও অ্যাজটেকাই হচ্ছে মেক্সিকো সিটি স্টেডিয়াম, কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে আমরা যদি ফিক্সচার দেখি বা যে কোনো কিছু ডিটেলস দেখি, তাহলে আমরা দেখব যে এখানে এস্টাডিও অ্যাজটেকার নামটাই নেই, আছে মেক্সিকো সিটি। তো কেন হলো এরকম একটা ব্যাপার? তার কারণ হচ্ছে যে ফিফা ওয়ার্ল্ড কাপে কখনো কোনো ব্র্যান্ডিংয়ের নাম থাকা যায় না। তো এবার আমেরিকায় যেসব স্টেডিয়ামগুলো আছে, যেরকম ডালাসের AT&T স্টেডিয়াম বা নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, এই নামগুলোর মধ্যেই আছে ব্র্যান্ডিংয়ের নাম, যেরকম AT&T বা মেটলাইফ। তো ব্র্যান্ডিংয়ের কথাগুলি কখনো স্টেডিয়ামের সাথে যুক্ত থাকবে না, তাই কারণে এই ওয়ার্ল্ড কাপে ফিফা বলল যে সবগুলো স্টেডিয়ামকে তার সিটি দিয়ে নামকরণ করা হবে। এবং এই কারণেই এস্টাডিও অ্যাজটেকার নাম হয়ে গেল ২০২৬ বিশ্বকাপে মেক্সিকো সিটি। সো মেক্সিকো স্টেডিয়াম থেকেই যে মেক্সিকো সিটি, তো সেখান থেকে আমরা আসলে আসতে চাই এবারে ওয়ার্ল্ড কাপে পুরো স্টেডিয়ামগুলোকে, আমি যে শুরুতেই বলছিলাম যে 16টি শহর, এই 16টি শহরকে 3টি রিজিয়নে ভাগ করা হয়েছে, ওয়েস্ট, সেন্ট্রাল এবং ইস্ট। এবং আমরা যদি এখন স্ক্রিনে দেখি, তাহলে ওয়েস্টে আপনি দেখতে পারবেন যে আছে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো বে এরিয়া, ভ্যানকুভার এবং সিয়াটেল। আপনি যদি সেন্ট্রালে দেখেন তাহলে পাবেন মেক্সিকো, গুয়াদালাহারা, হিউস্টন, ডালাস, মন্টেরি অ্যান্ড ক্যানসাস সিটি। আর সর্বশেষ আমরা যদি ইস্টে আসি, তাহলে পাচ্ছি আমরা টরন্টো, নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া, অ্যাটলান্টা অ্যান্ড মিয়ামি। এবং আমরা যদি এখানে ওয়েদারগুলো একটু দেখি, তাহলে আপনি দেখবেন যে ওয়েস্টের যে রিজিয়নে, সেখানে আবহাওয়ার যে তারতম্য, সেখানে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় একটু ঠান্ডা, কোনো জায়গায় একটু ওয়ার্ম, কোথাও একটু হিউমিড, কোথাও কিনা একটু স্বস্তিকরদায়ক একটা ওয়েদার। কিন্তু আপনি যদি সেন্ট্রাল রিজিয়নে আসেন, যেখানে কিনা মেক্সিকো সিটি, গুয়াদালাহারা, হিউস্টন বা ডালাস, এখানে প্রচণ্ড গরম, এক্সট্রিম হট, এক্সট্রিম হিউমিড, স্ট্রং সানশাইন, এবং ক্যানসাস সিটিতে তো হট থান্ডারস্টর্ম পর্যন্ত আছে। এরপর আমরা যদি ইস্টে আসি, ইস্টে আমরা দেখবো আবার টরন্টো, নিউ ইয়র্ক আছে, যেখানে কিনা খুবই হিউমিড ওয়েদার। তাহলে আপনি বুঝতে পারছেন যে একটা ওয়ার্ল্ড কাপেই আপনি হালকা ঠান্ডা ইমেজ পাচ্ছেন, কখনো একটু অতিরিক্ত গরম পাচ্ছেন, আবার কখনো মধ্য গরম পাচ্ছেন। এই কারণেই বলা হচ্ছে যে এইবারের ওয়ার্ল্ড কাপে ওয়েদার একটা বিশেষ বড় একটা ভূমিকা পালন করবে। কারণ কোনো গ্রুপের খেলা হবে ইস্টে, কোনো গ্রুপের খেলা হবে ওয়েস্টে,
কারো খেলা হবে সেন্ট্রালে। কিন্তু নকআউটে এই জিনিসটা আবার মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাবে। সো ওয়েদার এইবারের ওয়ার্ল্ড কাপের একটা বিশেষ বড় একটা সমস্যা তৈরি করবে, আবার কোনো টিমের জন্য এটাকে সুবিধাও বয়ে নিয়ে আসবে। এবারের যে ওয়ার্ল্ড কাপ, এইবারের ওয়ার্ল্ড কাপের স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 4টা স্টেডিয়াম এমন আছে যাদের ছাদগুলোকে বন্ধ বা খোলা রাখা যাবে, যেটাকে বলা হয় রিট্র্যাক্টেবল রুফ। এবং তার মধ্যে পড়ছে হচ্ছে ভ্যানকুভার, ডালাস, হিউস্টন এবং আটলান্টা স্টেডিয়াম। এখন মজার ব্যাপার হচ্ছে স্টেডিয়ামের রুফ বন্ধ থাকবে নাকি খোলা, এই ডিসিশনটা আসলে কে নিবে? এই ডিসিশন নিবে ফিফার কাছ থেকে একজন ম্যাচ ডাইরেক্টর থাকবে, যিনি কিনা এই স্টেডিয়াম খোলা হবে বা বন্ধ হবে কিনা সেই ডিসিশন নেবে, এবং সেটা ম্যাচের আগেই নিয়ে নেওয়া হবে। কিন্তু ম্যাচ চলাকালীন যদি ওয়েদার এতই বাজে হয়ে যায় যে যেখানে কিনা দেখা যাচ্ছিল বজ্রপাত পড়ছে, প্লেয়াররা খেলতে পারছে না, এত বৃষ্টি পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে তাৎক্ষণিক ডিসিশনের মাধ্যমে এই 4টা স্টেডিয়ামের ছাদগুলোকে বন্ধ করে দেওয়া হবে। বাট মজার ব্যাপার হচ্ছে ছাদগুলো যখন বন্ধ করা হবে সেই মুহূর্তে মাঠের মধ্যে কোনো প্লেয়ার থাকতে পারবে না। এইরকম বিশেষ একটা ব্যবস্থা নিয়ে এইবার আসতে যাচ্ছে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ প্রথমবারের মতন আসর বসতে যাচ্ছে 48টি দলের। 12টি গ্রুপে 4টি করে দল ভাগ হয়ে টোটাল 48টি দল নিয়ে বসতে যাচ্ছে এই ওয়ার্ল্ড কাপ। এর আগে 1998 সাল থেকে 2022 সাল পর্যন্ত 32টি দল ছিল, 4টি করে দল প্রতি গ্রুপে এবং 8টি গ্রুপ নিয়েছিল ওয়ার্ল্ড কাপ। তো এইবারে যদি আমরা গ্রুপগুলো খেয়াল করি, এই 12টি গ্রুপের মধ্যে যদি আমরা খেয়াল করি তাহলে গ্রুপ এ, বি এবং ডি হোস্ট কান্ট্রিগুলো এখানে গ্রুপে থাকার কারণে তারা একটা সুবিধা পেয়েছে। গ্রুপ সি এখানে বলা হচ্ছে খুবই কঠিন একটা গ্রুপ, কারণ ব্রাজিল এবং মরক্কো আছে এবং তাদের খেলাই সবার প্রথমে পড়েছে। গ্রুপ এফে নেদারল্যান্ডস, জাপান এবং সুইডেন বলা হচ্ছে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকবে। গ্রুপ এইচে আছে স্পেন, কেপ ভার্ডে, সৌদি আরব এবং উরুগুয়ে। এইখান থেকেও আসলে কে যে উঠে আসবে এটা বলে যাওয়াটাই অনেক কঠিন হয়ে যাচ্ছে। তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছে গ্রুপ জে আর্জেন্টিনা, যেখানে সাথে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। রোনালদোর পর্তুগাল খেলবে গ্রুপ কেতে, সাথে থাকবে কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। বলা যায় একটা সহজ গ্রুপই পেয়েছে পর্তুগাল। কিন্তু গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ এলকে, যেখানে আছে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা এবং পানামা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 12টা গ্রুপের যে খেলা, এই 12টা গ্রুপের খেলাতে শুধু যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপই নকআউট সিস্টেমে যাবে তা নয়, সাথে যাবে তৃতীয় বেস্ট 8টি দল। এবং এই 8টি দল কিভাবে নির্ধারণ হবে সেটার জন্য ফিফা 495 রকমের সম্ভাবনা তৈরি করে রেখেছে, এবং সেখান থেকেই তৃতীয় দলগুলো উঠে আসবে। তাই অনেকেই বলছে এবারের ওয়ার্ল্ড কাপ আসলে শুরু হবে রাউন্ড অফ 32 থেকে, যেটা কেন একেবারে নতুন একটা ফরম্যাট ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য। এবারে ফিফা ওয়ার্ল্ড কাপে সর্বোচ্চ 26 জন প্লেয়ারকে রেজিস্টার করতে পারবে প্রতিটা দল, যার মধ্যে অবশ্যই 3টা গোলকিপার হতে হবে, এবং অফিসিয়াল রেজিস্টার করতে পারবে 27 জন। এবং এই প্রত্যেকটা প্লেয়ারের জার্সি নাম্বার হবে 1 থেকে 26-এর মধ্যে, যেখানে 1 নম্বর জার্সি গোলকিপারের জন্য আছে বরাদ্দ। এইবারের ওয়ার্ল্ড কাপে যারা যারা প্রথমবারের মতন ডেবু করবে তাদের জার্সিতে থাকবে ডেবু আকারের ডেবুর জন্য একটা প্যাচ, এবং এর সাথে এর আগে যারা ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট এবং গোল্ডেন গ্লাভ জিতেছে তাদের জন্য থাকবে একটা স্পেশাল প্যাচ। এবং পূর্ববর্তী যতগুলো ওয়ার্ল্ড কাপ জয়ী দল আছে তারা খেলবে তাদের নিজস্ব হোম জার্সিতে। এইসব আইকনিক মোমেন্টসগুলো নিয়েই তৈরি হবে এবারে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আপনাদেরকে আবারও স্বাগতম বিশ্বকাপের উন্মোদনা শোতে। শোয়ের এই পর্বে আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা একজন গেস্টের সাথে আলাপ করতে যাচ্ছি, তবে এবারে গেস্ট খুবই স্পেশাল গেস্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একজন রেফারি এবং এএফসি রেফারি একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়া বাংলাদেশি রেফারি সাইমন হাসান সানি। স্বাগতম আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আজকে আমরা নর্মালি শোতে কখনো আসলে রেফারিদের সাথে কথা হয়ে ওঠে না। এবারের ওয়ার্ল্ড কাপে আসলে বেশ কিছু নিয়মের আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি, যেটা কিনা আসলে দর্শক হিসেবে আমাদেরকেও বেশ কনফিউজ করছে। তো যার কারণে আমরা আসলে আপনার কাছ থেকেই মোটামুটি একটু জানতে চাচ্ছি যে এইবারের যে নিয়মগুলো যে তারতম্য দেখতে পাচ্ছি বা নতুনত্ব দেখতে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা একটু আপনার সাথে আলাপ করতে চাই। তো এবারে যদি আমরা নতুন নিয়মগুলো দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিউ গোলকিপার 8 সেকেন্ড রুল,
এটার কি বোঝাচ্ছে? নিউ গোলকিপার 8 সেকেন্ড রুল অ্যাকচুয়ালি এই বছরই প্রথম আসেনি, লাস্ট ইয়ার থেকে এটা চলছে। সেটা হচ্ছে ইন প্লে সিচুয়েশনে গোলকিপার যখন বল হোল্ড করে, বল নিজের কন্ট্রোলে নেয়, তখন আগে যেটা ছিল 6 সেকেন্ডসের মধ্যে তাকে বল রিলিজ করতে হতো, আদারওয়াইজ সেটা ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে আমরা রিস্টার্ট করতাম। বাট লাস্ট ইয়ার থেকে এটাকে 8 সেকেন্ড 6 থেকে 8 করা হয়েছে, বাট এখন আর ইনডাইরেক্ট ফ্রি কিক না, এখন 8 সেকেন্ডের মধ্যে বল রিলিজ না করলে সেটা কর্নার কিক দিয়ে রিস্টার্ট হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি, এটা আমরা প্রায় বেশ কিছু খেলায় আর কি দেখেছি। তবে এবারে যে অনলি দি ক্যাপ্টেন কমিউনিকেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। যে মাঠের মধ্যে আসলে সবাই অনেক বেশি কথা বলে, এটা হচ্ছে ডিসেন্ট, আমরা প্রায়ই দেখি রেফারির সাথে প্লেয়ারদের তরফ থেকে, ইভেন টিম অফিসিয়ালদের কাছ থেকে বিভিন্ন রকমের আপিল, প্রোটেস্ট এইসব হয়। তো ফিফা এটা লাস্ট ইয়ারে এটা খুব স্পেসিফিক্যালি অ্যাড করেছে লজ অফ দ্য গেমে, যে অনলি ক্যাপ্টেন ক্যান টক। আচ্ছা আচ্ছা, এবার দুটো নতুন নিয়ম দেখলাম, একটা হচ্ছে যে থ্রো ইন আর গোল কিক গুলো খুব তাড়াতাড়ি করতে হবে, আর সাবস্টিটিউশনে খুব তাড়াতাড়ি করে করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গোল কিক আর থ্রো এর জন্য মাত্র 5 সেকেন্ড পাওয়া যাচ্ছে। থ্রো ইনস, গোল কিক অর কুইকার সাবস্টিটিউশনস, এই প্রত্যেকটা অ্যাকচুয়ালি দ্য মেইন অবজেক্টিভ ইজ টু রিডিউস দ্য ওয়েস্ট অফ টাইম। আচ্ছা, অ্যাকচুয়ালি এইটা মূলত অ্যাটাকিং টিমের বেলায় বেশি হবে, যারা উইনিং টিমের বেলায় বেশি হবে, বিকজ যারা উইন করে তাদের একটা ইন্টেনশন থাকে ম্যাচটাকে স্লো করার, টাইম ওয়েস্ট করার। আচ্ছা, সো আলটিমেটলি এইটা এই চেঞ্জটাতে কিছু কনফিউশন ক্রিয়েট হতে পারে, যে অনেক সময় ফ্যানরা দেখবে যে কোনো একটা টিম 5 সেকেন্ড চলে যাওয়ার পরে তার এগেনস্টে থ্রো চেঞ্জ করে দেওয়া হয়েছে, আবার অনেক সময় 8 সেকেন্ড পর্যন্ত আরেকটা টিমকে দেওয়া হয় নাই। বিকজ এইটা হওয়ার একটা রিজন হচ্ছে 5-8 কেন হতে পারে, সেটা হচ্ছে লুজিং টিম তারা টাইম ওয়েস্ট করার কোনো মেক সেন্স করে না, যারা উইনিং টিম তারাই আর কি। লুজিং টিমের থ্রোয়ার যদি 5 সেকেন্ডের জায়গায় 6 সেকেন্ডও নেয়, সো মোস্টলি যেটা হবে রেফারি ওই সময় এটাকে একদম কাউন্ট করবে না, তাকে একটু হয়তোবা 6 সেকেন্ড অ্যালাউ করতে পারে। বাট অ্যাটাকারদের উইনিং টিমের বেলা এটাকে খুব স্ট্রিক্টলি দেখবে। আর একদম যে নিউ ইনজুরি ট্রিটমেন্ট যে প্রসিডিউরটা বলছে যে মাঠের বাইরে 1 মিনিট থাকতে হবে, তো এটা তো এফেক্ট পড়তে পারে অনেক খেলায়। খুব ভালোভাবে এটার ইম্প্যাক্ট পড়বে, বিকজ ইনজুর্ড প্লেয়ারকে আগে আমরা মাঠের বাহিরে, রেফারিং পয়েন্ট অফ ভিউ থেকে মাঠের বাহিরে দিলে রিস্টার্ট হওয়ার সাথে সাথে আমরা তাদেরকে মাঠে এন্টার করার জন্য কল করতাম। বাট এখন যেটা হচ্ছে 1 মিনিট তাকে বাহিরে থাকতেই হবে, এটা 1 মিনিটের বেশিও হতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সেটা হচ্ছে 1 মিনিট প্লাস হচ্ছে নেক্সট স্টপেজ। সো এমনও হতে পারে যে নেক্সট স্টপেজ 1 মিনিটের মধ্যে হয় নাই, 3 মিনিটস হয়ে গেছে, সেই ক্ষেত্রে ওয়েট করতে হবে, হি হ্যাজ টু ওয়েট, বিকজ নিউ ইনজুরি ট্রিটমেন্ট প্রসিডিউরে যে 1 মিনিটের বিষয়টা আছে, সেটা হচ্ছে এখন থেকে কোনো প্লেয়ার ইনজুর্ড হলে রেফারি যদি মনে করে তাকে ডক্টর কল করতে হবে, তাহলে ডক্টর মাঠে আসার পরে তাকে বাহিরে যেতে হবে আগের মতোই। বাট আগে ছিল আমরা রিস্টার্ট হওয়ার সাথে সাথেই কল করতাম, হাত দিয়ে রেফারি ডেকে, এখন হচ্ছে তাকে অ্যাটলিস্ট 1 মিনিট তাকে ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে রেফারি ফোর্থ অফিশিয়ালদের সাথে কথা বলে তার হেল্প নিয়ে 1 মিনিটের পরপরই তাকে মাঠে। কিন্তু এটা তো যেই টিমের প্লেয়ার ইনজুর্ড হলো সে তো একটা বাজেভাবে ইমপ্যাক্ট হওয়ার সম্ভাবনা আছে, 10 জন নিয়ে খেলবে, 10 জন নিয়ে খেলতে, অপোনেন্ট 11 জন নিয়ে। এটা যেটা হয়, এইটা অনেকটা সেই উইনিং টিমের বেলায় বেশি হয়ে যায়। মেইনলি উইনিং টিমের প্লেয়াররা সিম্পল কিছুতেই ইনজুর্ড হওয়ার একটা অ্যাক্ট করা ট্রাই করে, ডাক্তার কল করা ট্রাই করে, এগেইন টাইম ওয়েস্টিং এর একটা টেন্ডেন্সি থাকে। সো আলটিমেটলি এই জন্যই ফিফা অবজেক্টিভ ইজ টু ম্যাক্সিমাইজ দ্য অরিজিনাল ম্যাচ টাইম আর কি। রিয়েল ম্যাচ টাইম, অ্যাডিশনাল টাইমে যে দেখা যেত 11 মিনিটের অ্যাডিশনাল টাইম, এটা এখন 15 মিনিটের অ্যাডিশনাল, এটা আর কি কমানোর একটা প্রয়াস থাকবে আর কি। তবে এবার আমরা যে দেখতে পাচ্ছিলাম যে ভিএআর নিয়ে অনেক বেশি নতুন নিয়ম কানুন আসছে, এবং ভিএআর এর সাথে এখানে অনেক কিছু যুক্ত হবে। সো ভিএআর নিয়ে আমরা আসলে আপনার একটু মন্তব্য জানতে চাচ্ছিলাম, যে ভিএআর পুরো জিনিসটা নিয়ে একটু। নতুন চেঞ্জের মধ্যে ভিআর এর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ইনকারেক্ট সেকেন্ড ইয়েলো। আচ্ছা, ইনকারেক্ট সেকেন্ড ইয়েলো এইখানেও একটা কনফিউশন ক্রিয়েট করবে। সেটা হচ্ছে
ভিআর এর অ্যাকচুয়াল প্রোটোকলে সেকেন্ড ইয়েলোর কোনো অপশন ছিল না, এখনো নাই অ্যাকচুয়ালি। স্ট্রেইট রেড কার্ডের অপশনটা এখনো ভিআর এর যে 4টা প্রোটোকল সেটাতে এখনো স্ট্রেইট রেড কার্ডের অপশনই রয়েছে। আচ্ছা, বাট ইনকারেক্ট সেকেন্ড ইয়েলো হচ্ছে যদি রেফারি সেকেন্ড ইয়েলোতে রেড কার্ড দেন এবং সেইটা ভিআর এর কাছে মনে হয় ইটস অ্যান ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস এরর, তখন এটা দেন ইন্টারভিন করবে ভিআর। বাট এইখানে একটা কোশ্চেন আসতে পারে যে যদি এমন হয় রেফারি সেকেন্ড ইয়েলো কার্ড, যেটা অবভিয়াস সেকেন্ড ইয়েলো কার্ড, সেটা সে মিস করেছে, তাহলে কি ভিআর ইন্টারভিন করবে? না, এটা আগের মতোই। আচ্ছা, স্ট্রেট রেড কার্ডের বেলায় সে শুধু ভিআর ইন্টারভিন করবে, অন ফিল্ড রিভিউর জন্য কল করবে। বাট যদি এমন হয় এখন যে রেড কার্ড দিয়ে দিয়েছে সেকেন্ড ইয়েলো কার্ডে, বাট সেটা ছিল অবভিয়াস এরর, আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন ভিআর ইন্টারভিন আগে করবে VAR এন্ড কল করবে। বাট এইখানে আরো একটা বিষয় আমি একটু অ্যাড করে দেই, রেফারিরা ইউজুয়ালি সেকেন্ড ইয়েলো কার্ড দেওয়ার আগে 100% না 200% ready হয়ে তারপরে দেয়। মানে একদম কশাস থেকেই দেয়। সো এইরকম সিনারিও আমি বিলিভ করি পুরো ওয়ার্ল্ড কাপে দেখা যাবে বলে মনে হয় না। মনে হয় না খুবই। কিন্তু এবার থেকে দেখা যাচ্ছে যে যখন কর্নার হবে বা হচ্ছে ফ্রি কিক হবে, তখন যে খেলা শুরু হওয়ার আগে যে ধাক্কাধাক্কি বা ধস্তাধস্তি যে জিনিসটা হয় প্লেয়ারদের মধ্যে, সেখান থেকে দেখা যাবে যে যদি ফাউল হয় সেটা কিন্তু পেনাল্টি হয়ে যেতে পারে। তো এইটা যেটা কিনা আগে কিনা রুলের মধ্যে ছিল না, এটা একটা নতুন জিনিস কিন্তু আসতে পারে। ওপেন প্লেতে এখন যে জিনিসটা আসছে, মানে ফাউল অথবা কোনো ফ্রি কিক অথবা কোনো কর্নার কিক, মানে সেট পিস থেকে যেটা আর কি। সো এইটা অ্যাগেইন অ্যাটাকারের বিষয়ে এটা মেইনলি ইন্ট্রোডিউস করা, সেটা হচ্ছে সেট পিসে ইনসাইড দ্য পেনাল্টি এরিয়াতে ফিজিক্যাল টাসেল চলতেই থাকে, ডিফেন্ডার অ্যাটাকারের মধ্যে চলতেই থাকে। সো অনেক সময় এরকম হয় যে বিফোর দ্য বল ইজ ইন প্লে, অনেক সময় এরকম হয় যে অ্যাটাকার হোল্ড করেছে ডিফেন্ডারকে। সো যেহেতু সেটা ইন প্লের আগে ছিল, লাস্ট ইয়ারের প্রোটোকল অনুযায়ী ভিআর সেখানে ইন্টারভিন করতে পারতো না, যেহেতু বল স্টিল ইন প্লেতে হয় নাই। বাট এখন যেটা হচ্ছে, যদি এমন হয় যে অ্যাটাকার হোল্ড বা পুশ করে ডিফেন্ডারকে ইমব্যালেন্স করে বা ডিসপোজেস করে গোল দিয়ে দিয়েছে, এখানে একটা জিনিস বলি, হোল্ড করলে এভরি টাইম যে ভিআর ইন্টারভিন করবে এরকম না। গোল হলে বা সেটা থেকে পেনাল্টি কোনো ইনসিডেন্ট হলে তখন সে চেক করবে যে না আগেই একটা ফাউলের ইনসিডেন্ট হয়েছে। বাট এইখানে একটা কোশ্চেন আসতে পারে, রিস্টার্ট কিভাবে হবে তখন, বিকজ দ্য বল ইজ স্টিল নট ইন প্লে। সো রিস্টার্টটা সেমই থাকবে, মানে আগের সেই অরিজিনাল যে অফেন্স, কর্নার কিক হলে কর্নার কিক অথবা ফ্রি কিক হলে ফ্রি কিক। আচ্ছা আচ্ছা, এবার দেখলাম যে মাউথ বা যদি মাউথ কভার করে যদি কথা বলে সেই ক্ষেত্রে একটা রেড কার্ডের সম্ভাবনা, মানে নেসেসারি না যে এভরি টাইমই মাউথ কভার করলে। এটা মেইনলি মাস কনফ্রন্টেশন। আচ্ছা আচ্ছা, ওই জিনিসটাকেই মিন করা হয়েছে যে অনেক সময় দেখা যায় প্লেয়ারদের মধ্যে একটা কনফ্রন্টেশন হয় এবং সেটা ম্যাসিভ হয়। রিসেন্টলি আমরা বাংলাদেশের একটা খেলায় দেখেছি, দেখলাম যে ম্যাসিভ আকারে এই রকম মাস কনফ্রন্টেশনের সময় কোনো প্লেয়ার যদি অপোনেন্টের সাথে ফেস ঢেকে বা মাউথ কভার করে কথা বলে, সেই ক্ষেত্রে রেড কার্ড হতে পারে। বাট এর মানে এই না যে কথা বললেই রেড কার্ড। এখানে কিছু গাইডলাইনের বিষয় আছে। একটা জায়গায় কনফিউশন দর্শক বা সবার জন্য আর কি মোটামুটি থাকে, যারা অ্যানালিস্ট থাকে তাদের জন্য, যে হ্যান্ডবলের জায়গাটা নিয়ে অনেক কনফিউশন থাকে। আবার রিসেন্টলি দেখছি যে নিজের দলের প্লেয়ার যদি বল কিক করে সেটা যদি হাতে লাগে সেটা নাকি হ্যান্ডবল হবে না। তো এইটা নিয়ে আপনার আসলে কি বলার আছে? হ্যান্ডবল অ্যাকচুয়ালি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ফুটবলে। আজকে আশা করি ক্লিয়ার হবে কিছুটা। সেটা হচ্ছে বেসিক যেই রুলস এন্ড রেগুলেশন হ্যান্ডবলের, অ্যাজ আ রেফারি আমরা মাঠে কি দেখি। ফার্স্ট অফ অল, যারা একদমই ফ্যানদের মধ্যে যারা একদমই লজ অফ দ্য গেম সম্পর্কে অ্যাওয়ার না, তাদের অনেকের কাছে এখনো মনে হয় যে হাতে লাগলেই সম্ভবত হ্যান্ডবল। তো তাদের জন্য মেসেজ হচ্ছে এভরি টাচ উইথ দ্য হ্যান্ড ইজ নট আ হ্যান্ডবল অফেন্স। হাতে বল লাগলেই হ্যান্ডবল না। বাট আমরা যখন অ্যাজ আ রেফারি মাঠে ম্যাচ অফিশিয়েট করি, আমরা কি কনসিডারেশনগুলো চেক করি। একদম বেসিক কনসিডারেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে আমরা ফার্স্টেই চেক করি যে ন্যাচারাল অর আনন্যাচারাল পজিশন অফ দ্য হ্যান্ড, ওয়েদার দ্য হ্যান্ড মুভমেন্ট মেক্স দ্য প্লেয়ার্স বডি আনন্যাচারালি বিগার অর নট। এইটা হচ্ছে একদমই বেসিক। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ন্যাচারাল হলে হ্যান্ডবল না, ন্যাচারাল পজিশনে থাকলে দ্যাট মিনস আনন্যাচারাল পজিশনে থাকলেই কি হ্যান্ডবল?
নো, নট নেসেসারি যে আনন্যাচারাল পজিশনে থাকলেই এভরি টাইম হ্যান্ডবল। আবার সেইটারও কিছু আলাদা আলাদা কনসিডারেশন আছে, যেটা আপনি মাত্রই বললেন। আমি শিওর আপনি লাস্ট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের পিএসজির ওই হ্যান্ডবল ইনসিডেন্টের বিষয়ে বলেছেন। লস অফ দ্য গেম ক্লিয়ারলি এই জিনিসটা স্টেট করেছে, লস অফ দ্য গেম একদম মেনশন করেছে আইএফএ এবং ফিফা। সেটা হচ্ছে ইফ দ্য বল কামস ফ্রম দ্য প্লেয়ার্স ওন বডি or a teammate who is very close to him then touches the ball, that is not a handball offense. First part এটা, second part আবার একটু বলছে unless there is no additional movement. আচ্ছা আচ্ছা, সো একটু যদি আমি একটু আরো পরিষ্কারভাবে ইন্টারপ্রিয়েট করি এটাকে, সেটা হচ্ছে কোনো প্লেয়ার যদি বলকে কিক করে অর রিসিভ করে, সেটা চেস্টে হতে পারে, হেড দিয়ে হতে পারে, অথবা পা দিয়ে কিক হতে পারে, দেন এটা যদি তার ওন হাতে লেগে যায় অর তার টিমমেটের কোনো কিক যে কিনা তার খুব কাছে ছিল সেটা যদি তার হাতে লেগে যায়, ইভেন দো হ্যান্ডের মুভমেন্ট ছিল আনন্যাচারাল, হ্যান্ডের পজিশন ছিল আনন্যাচারাল, দ্যাট ইজ নট অ্যান অফেন্স আনলেস there is any additional movement. কখন হবে এরকম সিনারিও হলেও যদি হ্যান্ডের পজিশন আনন্যাচারাল থাকে এবং এডিশনাল মুভমেন্ট থাকে টুয়ার্ডস দ্য বল। আদারওয়াইজ আমি কি আরেকটু ডিপে যাব কিনা আমি ওকে যাক, অসংখ্য ধন্যবাদ সাইমন সানি আপনাকে এই পুরো জিনিসটা আসলে সুন্দর করে এক্সপ্লেইন করার জন্য। এর মাধ্যমে আসলে দর্শকরা আশা করি অনেক কিছু জানলো, নতুন নতুন নিয়মগুলো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনার সাথে সামনে আরও বেশি দেখা হবে, আরও বেশি ফুটবলের নিয়মকানুন নিয়ে জানা হবে। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। জি থ্যাংক ইউ। দর্শকদেরকে থ্যাংক ইউ জানাই। আজকে শোটা এখানেই শেষ করতে যাচ্ছি। আশা করি সামনের শোগুলোতে আরও অনেক নতুন নতুন নিয়মকানুন নিয়ে আমরা আসবো বিশ্বকাপের উন্মাদনা কালের কণ্ঠের ডিজিটাল মাল্টিমিডিয়া শোতে। থ্যাংক ইউ।